আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি সামিয়াকে বললাম, এই পাগলি, তোমার স্বপ্ন পূরণের দায়িত্বটা আমাকে দিবা না? সামিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, হুম, আমার সব স্বপ্ন পূরণের দায়িত্ব এখন থেকে তোমার। তো বলেন ম্যাম, আপনার স্বপ্নগুলো কি কি? সামিয়া আমাকে ছেড়ে দিয়ে ড্রেসিংয়ের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আমার স্বপ্নগুলো হচ্ছে আমি আমার স্বামীকে প্রতিদিন ফজরে নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগিয়ে দিব। সে ঘুম থেকে জাগার পর আমাকে জড়িয়ে ধরে আমার কপালে একটা চুমু দিয়ে মসজিদে নামাজ পড়তে যাবে। নামাজ পড়ে এসে প্রতিদিন সকালে আমি কোরআন পাঠ করব, আর সে তা শুনবে। আমাকে সব সময় ভালোবাসবে। কখনো যদি আমার কোনো ভুল হয় তাহলে সে আমার ভুলটা ধরিয়ে দিবে। আমাকে তুলে খাইয়ে দিতে হবে, তার বুকে আমার মাথাটা রেখে আমাকে ঘুম পাড়িয়ে দিতে হবে। আর সবচেয়ে বড় চাওয়া বা স্বপ্ন হলো, সে আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। আমি সামিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, এই স্বপ্নগুলো সবই তো তোমার বিয়ের পরের দিনগুলোর, কিন্তু আজকে রাতের জন্য তোমার কি স্বপ্ন রয়েছে? সামিয়া লজ্জা আমাকে হাসি দিয়ে বলল, আমার একটা কিউট বেবি লাগবে। তাই? তাহলে আমাকে তো মিশন শুরু করতে হবে দেখছি। একদম শয়তানি করবে না, বলে দিলাম। করলে কি করবে? আগে অজু করে এসো, নামাজ পড়বো। ঠিক আছে। আমি অজু করার জন্য ওয়াশরুমে গেলাম। অজু করার পর দুইজনে 2 রাকাত নামাজ পড়ে সামিয়াকে কোলে নিয়ে বেডে শুয়ে দিলাম। তারপরে দুজনে হারিয়ে গেলাম ভালোবাসার অতল গর্ভে। সকালে সামিয়ার ডাকে ঘুম ভাঙল। ফ্রেশ হয়ে দুজনে একসাথে নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে সামিয়াকে নিয়ে আবার শুয়ে পড়লাম। সামিয়া উঠে যেতে চাইলে আমি বললাম, রাতে তো ভালো মতো ঘুমাতে দাওনি, এখন একটু ঘুমাই। কি? আমি তোমাকে ঘুমাতে দেইনি? তুমিই তো সারা রাত আমার সাথে। সামিয়া বলতে চেয়েও আর বলল না। আমি বললাম, সারা রাত আমার সাথে কি? কিছু নয়, ছেড়ে দাও। আমি নিচে গিয়ে শাশুড়ি আম্মুকে রান্নার কাজে সাহায্য করি। সামিয়াকে আমার বুকে টেনে নিয়ে বললাম, আজকে শাশুড়ি আম্মুকে সাহায্য করতে হবে না। আজকে তুমি তোমার শাশুড়ি আম্মুর ছেলেকে আদর করো। হুম, শুধু আদর? সারা রাতেও মন ভরেনি? এতক্ষণ ঘুমালে মানুষ কি ভাববে? মানুষ ভাববে যে তারা দুজন বেবি আনার মিশনটা খুব পরিশ্রম করে শেষ করেছে, এই জন্য উঠতে দেরি হচ্ছে। যা দুষ্টু। দুষ্টুমি করতে করতে দুজনে ঘুমিয়ে পড়লাম। দরজায় কারো ডাকে ঘুম থেকে উঠলাম। সামিয়া উঠে দরজা খুলে দিতে গেল। দরজা খুলে দেওয়ার সাথে সাথে তিশা, সাফিয়া, মিমি আর মিতু রুমে ঢুকে পড়ল। তিশা সামিয়াকে বলল, কি ব্যাপার ভাবি, তোমাকে কেমন জানি খুশি খুশি লাগছে? আরে, ভাবিকে খুশি লাগার কারণটা জানো না তো? ভাবি, রাতে কয় রাউন্ড হয়েছিল? মিমির কথা শুনে সামিয়া লজ্জায় মাথা নিচু করে আমার পাশে এসে বসে পড়ল। তোমরা কি শুরু করেছো বলো তো? দেখছো না আমার ভাবিটা লজ্জা পেয়েছে। ভাইয়া, তুমি বাইরে যাও, আমরা ভাবিকে সাজিয়ে নিচে নিয়ে যাব। ঠিক আছে। রুম থেকে বের হয়ে নিচে আসলাম। নিচে এসে দেখি আমার কয়েকটা কাজিন আর আমার বন্ধুরা বসে আছে। আমাকে দেখে রাফি বলল, কি খবর দোষ? বাসরাত কেমন কাটলো? আমি শুধু একটা মুচকি হাসি দিলাম। কি বলবো? বন্ধুদের সাথে আড্ডা দিতেই সামিয়া উপর থেকে সিঁড়ি দিয়ে নিচে আসছে। সামিয়াকে তো আমি আজকে আবার নতুন রূপে দেখছি। আমি শুধু সামিয়ার দিকে তাকিয়ে আছি। আমার চারপাশে কি হয়ে যাচ্ছে তা আমার খেয়াল নেই। যাই হোক, সবাই মিলে একসাথে সকালে লাঞ্চ করলাম। আমার পরিবারটা মনে হচ্ছে কেবল পরিপূর্ণ হলো, তবে এখনও পুরোপুরিভাবে পরিপূর্ণ হয়নি। একটা বেবি হলে হবে আর কি। নাস্তা শেষ করে বন্ধুদের সাথে বাইরে ঘুরতে বের হলাম। ঘোরাফেরা করে দুপুরের আগে বাসায় চলে আসলাম। বিকেলে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য বের হলাম। আমি গাড়ি ড্রাইভ করছি আর সামিয়া আমার পাশে বসে আছে। আমি সামিয়াকে বললাম, সামিয়া, গায়ে হলুদের দিন আমার বাসায় তোমার যে কাজিনগুলো এসেছিল তাদেরকে তুমি পাঠিয়েছিলে? হ্যাঁ, কেন? আমি সামিয়াকে রাগানোর জন্য বললাম, হলুদ লেহেঙ্গা পরে যেই মেয়েটা এসেছিল তার নাম কি? রুহি। কিন্তু তার নাম শুনলে কেন? মেয়েটা দেখতে খুব সুন্দর ছিল, মন তো চেয়েছিল বিয়ে করি। কি? তুমি আমাকে ছাড়া অন্য মেয়ের দিকে নজর দিয়েছিলে? আমি কি জানতাম তোমার সাথে আমার বিয়ে হচ্ছে? জানলে তো আর কারো দিকে তাকাতাম না। হুম, তোমার সাথে আমার কথা নেই। আমি একটা হাসি দিয়ে এক হাত দিয়ে সামিয়াকে আমার কাছে টেনে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললাম, পাগলি, তোমাকে ছাড়া আর কারো দিকে আমি তাকাইনি। আমি তোমাকে রাগানোর জন্য বললাম। আমাকে রাগাতে কি তোমার ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। তুমি যখন রেগে যাও তখন তোমার গাল দুটি স্ট্রবেরি ফলের মতো লাগে, মন চাই খেয়ে ফেলি। হুম, আমাকে আর পাম দিতে হবে না। আমি সামিয়াকে আমার কোলে বসিয়ে বললাম, লক্ষ্মী সোনা রাগ করে না, একটু হাসো প্লিজ।
না হাসিলে করবো যে তোমার স্ট্রবেরি গালে দুটো কিস। সামি আমার কথা শুনে ফিক করে হেসে দিল। শ্বশুরবাড়ির সামনে এসে গাড়িটা পার্ক করে বাসার ভিতরে ঢুকলাম। শাশুড়ি মাকে দেখে সালাম দিয়ে বললাম, আম্মু কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। সামিয়া, জামাইকে তোর রুমে নিয়ে যা। ঠিক আছে আম্মু। আমি আর সামিয়ার রুমে আসলাম। রুমে ঢুকে তো আমি অবাক না হয়ে পারলাম না, কারণ সামিয়ার পুরো রুম আমার আর সামিয়ার ছবি সাজানো আছে, যেই ছবিগুলো আজ থেকে 4 বছর আগের তোলার ছিল। এছাড়া নতুন কয়েকটি দেখছি, যেগুলো কয়েকদিন পার্কে ঘুরতে যাওয়ার সময়ের। ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে খাটে হেলান দিয়ে বসে পড়লাম। সামিয়া এখনও ফ্রেশ হয়ে আসেনি। বসে থাকতে একটা ছোট্ট বাচ্চা, বয়স 3 বছর বা তার চেয়ে কম হবে, রুমে আসলো। এসে বলল, আন্টেল, আপি তোমালে আল ফুফিলেত নাত না কলার জন্য ডাকতেতে। বাবু তোমার নাম কি? আমার নাম তাওথিপ। তাওতিফ আবার কি নাম রে বাবা? আচ্ছা, পরে সামিয়ার থেকে শুনবো নি। আব্বু তোমার আপি কে? আমার আপি হলো তামিয়া ফুফিল আম্মু। বাচ্চাটির কথা শেষ হতেই সামিয়া ওয়াশরুম থেকে বের হয়ে বাচ্চাটিকে দেখে বলল, আরে আব্বু, তুমি কখন আসলে? এখনই এথেতি তোমালে আল আন্টেল যে নাত না কলার জন্য ডাকতেতে। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি আর তোমার আঙ্কেল যাচ্ছি। বাচ্চাটি চলে যাওয়ার পর আমি সামিয়াকে প্রশ্ন করলাম, সামিয়া, বাচ্চাটার নাম কি? তাওসিফ আহমেদ। ও, আমি নাম জিজ্ঞাসা করতে সে বলল তাওতিফ। আমি আর বুঝতে পারছি না তাওতিফ আবার কি নাম। বাবুটি দেখতে খুব কিউট, কিন্তু সে এখনো স্পষ্টভাবে কথা বলতে পারে না। কার ছেলে এটা? আমার মামাতো ভাইয়ের ছেলে। আচ্ছা চলো, নাস্তা করবে। চলো। সামিয়ার সাথে নাস্তা করার জন্য নিচে আসলাম। নিচে এসে দেখি শ্বশুর মশাই আর একটা অপরিচিত ছেলে সোফায় বসে আছে। আসলে ছেলেটাকে পিছন থেকে দেখে বোঝা যাচ্ছে সে কে। আমি শ্বশুর আব্বুর কাছে যে সালাম দিয়ে কেমন আছে তা জিজ্ঞাসা করে ছেলেটার দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম। ছেলেটা হলো সেই ছেলে যার সাথে সামিয়াকে সেদিন পার্কে দেখেছিলাম। ছেলেটি আমার সাথে কুশল বিনিময় করলো। আমিও জিজ্ঞাসা করলাম কেমন আছে তা। কিন্তু একটা জিনিস আমাকে ভাবাচ্ছে, এই ছেলে এখানে কেন? আমাকে চিন্তিত দেখে ছেলেটা আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, এত চিন্তিত হওয়ার কিছুই নেই, সামিয়া আমার সম্পর্কে তোমাকে সব বলবে। আমি প্রত্যুত্তরে একটা মুচকি হাসি দিলাম। যাই হোক, ছেলেটাকে সাথে নিয়ে নাস্তা করলাম। নাস্তা করে আবার সামিয়া রুমে আসলাম। একটু পরে সামিয়াও আসলো। আমি সামিয়াকে বললাম, আচ্ছা সামিয়া, যেই ছেলেটাকে দেখলাম সেটা কে? এই ছেলেটা হলো আমার মামাতো ভাই মারুফ। এই ছেলেটার সাথেই তুমি আমাকে পার্কে দেখেছিলে। আসলে সে আমার কোনো বিএফ বা হাজবেন্ড ছিল না, সে ছিল আমার বড় ভাই, এছাড়া অন্য কিছু নয়। সে আমাকে ছোট বোনের মতোই ভালোবাসে। সেদিন তোমাকে কষ্ট দেওয়ার জন্যই আমি ওই কথাটা বলেছিলাম, কিন্তু বুঝতে পারিনি সেই কথাটির জন্যই আমাকে এত কষ্টের সম্মুখীন হতে হবে। সামিয়ার চোখের কোণায় পানি লক্ষ্য করলাম। আমি সামিয়াকে আমার কাছে বসিয়ে ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, আমাকে মাফ করে দাও, আমি না জেনে তোমাকে কষ্ট দিয়েছি। আচ্ছা এসব বাদ দাও, ওই বাচ্চাটা মানে তাওসিফ কি এই ভাইয়ার ছেলে? হ্যাঁ। ছাদে যাবে কি? এই সময় ছাদে যাওয়াটা মন্দ নয়, সূর্যাস্তের কিছু দৃশ্য উপভোগ করতে পারবো। চলো। সামিয়া আর আমি ছাদে আসলাম। দুইজনেই ছাদে বেশ কিছু সময় কাটালাম। একেবারে রাতে নিচে আসলাম। ডিনার করে রুমে এসে শুয়ে পড়লাম। একটু পরে সামিয়া রুমে আসলো। এসে কোনো কথা না বলে আমার বুকের উপর শুয়ে পড়ল। আমিও আমার পাগলির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। সামিয়া আমাকে জড়িয়ে ধরে গল্প করছে আর আমি শুনছি। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে দুজনেই ছাদে আসলাম। একটু পরে তাওসিফ এসে সকালে নাস্তা করার জন্য ডেকে গেল। দুজনে নিচে যেয়ে নাস্তা করতে বসলাম, তবে এখন খাবার সার্ভ করছে অন্য একজন মহিলা। আমি সামিয়াকে জিজ্ঞাসা করলাম, সে বলল এটা তাওসিফের আম্মু, মানে মারুফ ভাইয়ার স্ত্রী, আর আমার ভাবি খুবই মিশুক স্বভাবের। নাস্তা শেষ করে রুমে আসলাম। আসলে নিজ শহরে শ্বশুরবাড়ি হওয়ায় শ্বশুরবাড়ি থেকে ঘুরতে যাওয়ার তেমন কোনো জায়গা নেই। 2 দিন শ্বশুরবাড়ি থেকে বাসায় চলে আসলাম। মামা মামি আর তিশা বাসায় চলে গেছে। কয়েকদিন পর তিশার এক্সাম। আর হ্যাঁ, মিমি, সিফাত, রাফিয়া, নীলিমারাও আজকে সকালে চলে গেছে। দুপুরে লাঞ্চ শেষ করে বসে থেকে টিভি দেখার সময় আব্বু আমাকে 2টা টিকিট দিয়ে বলল, তুমি আর সামিয়া 3 দিনের জন্য কক্সবাজার হানিমুনে যাবে। আমি তো খুশিতে দিশেহারা হয়ে গেলাম। কতদিনের স্বপ্ন বউকে নিয়ে হানিমুনে যাব। সামিয়ার দিকে তাকিয়ে দেখি সামিয়াও খুশি হয়েছে। আমি আব্বুকে বললাম, আব্বু আমাদের টিকিট কয়টায়? আগামীকাল সকাল 7টায়। ঠিক আছে। সামিয়া আর আমি রুমে আসলাম। সামিয়া বেড ঝাড়তে ঝাড়তে বলল, জানো, আজকে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। আমি সামিয়াকে পিছন থেকে হালকা জড়িয়ে ধরে বললাম, এত খুশি হওয়ার কারণটা কি জানতে পারি কি? সামিয়া বেড ঝাড়া রেখে আমার গলা জড়িয়ে ধরে বলল, এই যে প্রিয় মানুষটির সঙ্গে হানিমুনে যাব, এটা কি খুশির খবর নয়? হ্যাঁ,
আমিও অনেক খুশি হয়েছি। উম। বিকেলে আমি আর সামিয়া দুজনে শপিং করতে গেলাম। যদিও বিয়ের আগে প্রয়োজনীয় সব শপিং করা হয়েছিল, কিন্তু হানিমুনে যাওয়ার জন্য আলাদা করে আবার শপিং করছি। শপিং শেষ করে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। রেস্টুরেন্টে যাওয়ার পরে আমার জন্য 1 কাপ কফি অর্ডার করলাম। সামিয়াকে জিজ্ঞাসা করলাম, সামিয়া তুমি কি খাবে? আমি ফুচকা খাবো। কি, তোমার এখনো ছোট বাচ্চাদের মতো ফুচকা খাওয়ার অভ্যাস গেল না? ফুচকা কি শুধু ছোট বাচ্চারাই খায়? একটু পিছনে তাকিয়ে দেখো। সামিয়ার কথা শুনে পিছনে তাকিয়ে দেখি একটা ছেলে একটা মেয়েকে ফুচকা তুলে খাওয়াচ্ছে। আমি মুচকি এসে সামিয়াকে বললাম, তুমিও কি এইভাবে খেতে চাচ্ছ? সামিয়া মাথা নেড়ে হ্যাঁ সম্মতি দিল। আমি ওয়েটারকে বলে একটা প্লেট ফুচকা নিয়ে আসলাম। সামিয়াকে আমার পাশে বসিয়ে ফুচকা তুলে খাইয়ে দিতে লাগলাম। সামিয়া ছোট বাচ্চাদের মতো করে খাচ্ছে, আর আমি ওর খাওয়া দেখছি। সামিয়া প্লেট থেকে একটা ফুচকা আমার মুখে তুলে দিল, আমিও সেটা খেয়ে নিলাম। প্রিয় মানুষটির হাতে কোনো কিছু তুলে খাওয়া যে কত আনন্দের তা সকলেই জানে। আর প্রিয় মানুষটা যদি নিজের লাইফ পার্টনার হয়ে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। ফুচকা খাওয়া শেষে বিল পেমেন্ট করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলাম। গাড়ির কাছে এসে আমি সামিয়াকে বললাম, আর কিছু খাবে কি? একটা আইসক্রিম হলে মন্দ হয় না। সামিয়ার জন্য দোকান থেকে একটা আইসক্রিম নিয়ে আসলাম। সামিয়াকে আইসক্রিম দিয়ে গাড়িতে উঠে বসলাম। সামিয়া আইসক্রিম খেতে খেতে আমার পাশের সিটে বসলো। আমি গাড়ি ড্রাইভ করছি আর সামিয়ার আইসক্রিম খাওয়ার দিকে আর চোখে তাকাচ্ছি। বিষয়টা বুঝতে পেরে আমার দিকে আইসক্রিমটা এগিয়ে দিয়ে দুষ্টু হেসে বলল, আমাকে বললেই তো হয় তোমার খেতে মন চাচ্ছে, বারবার এভাবে তাকানোর কি আছে? আমি তোমার এই আইসক্রিম খাবো না। তাহলে কোনটা খাবে? আইসক্রিমটা গলে যাওয়ার ফলে আইসক্রিম খাওয়ার সময় সামিয়ার 2 গালে কিছুটা লেগে যায়। আমি সামিয়ার গালের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে বললাম, তোমার ওগুলো খাবো। আমার কথা শুনে সামিয়া হাত দিয়ে যেমনি তার গালে লেগে থাকা আইসক্রিমগুলো মুছতে যাবে, তখনই আমি তার হাতটা ধরে ফেললাম। বললাম, আমি থাকতে এগুলো এত কষ্ট করে হাত দিয়ে মোছার কি আছে? মানে? সামিয়াকে আর কিছু না বলে এক টান দিয়ে আমার কোলে বসিয়ে ওর গালে লেগে থাকা আইসক্রিমগুলো চুষে খেতে শুরু করলাম। আইসক্রিম খাওয়া শেষ করে সামিয়ার দিকে তাকিয়ে দেখি সে এক নজরে আমার দিকে তাকিয়ে আছে, আর ওর ঠোঁটগুলো কাঁপছে। আমি লোভ সামলাতে না পেরে ঠোঁটগুলোতে হালকা ছোঁয়া দিলাম। সামিয়া আমার থেকে একটু সরিয়ে বসে বলল, এই, তোমার রাস্তাঘাটেও বাথরুমে শুরু হয়ে গেছে? আমি সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করতে করতে বললাম, কি করব বলো? তোমার স্ট্রবেরি মতো গালে যদি মেঘের মতো বরফকণা জমা হয়ে থাকে আর সেগুলো যদি গোলাপি ঠোঁট দুটোকে স্পর্শ করে, তাহলে কি করে ঠিক থাকবো? আমাকে বলতে, তাহলে আমি তোমাকে ভালোভাবেই খাওয়াতাম। সেটা না হয় ধরাই থাকলো। বললেই হলো। বাসায় আসতে রাত 8টা বেজে গেল। গাড়ি পার্ক করে রুমে এসে ফ্রেশ হয়ে দুজনে ডিনার করার জন্য নিচে আসলাম। ডিনার শেষ করে রুমে এসে সামিয়া লাগেজ গোছাতে লাগলো, আর আমি অনলাইনে হোটেল বুক করে নিলাম। সামিয়ার লাগেজ গোছানো হলে আমার পাশে এসে শুয়ে পড়লো। আমি ল্যাপটপটা রেখে লাইটটা অফ করে এসে সামিয়াকে আমার বুকে নিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নাস্তা করে আব্বু আম্মু আর সাফিয়াকে বলে বাসা থেকে বের হলাম। বাসা থেকে বের হওয়ার সময় সাফিয়া সামিয়াকে জড়িয়ে ধরে বলল, ভাবি তুমি আমার জন্য কি নিয়ে আসবে? আমার ননদের জন্য একটা টেডি বিয়ার নিয়ে আসবো, কেমন? সামিয়ার কথা শুনে আব্বু আম্মু সবাই হাসতে লাগলো। যাই হোক, গাড়ি নিয়ে বাস স্ট্যান্ডে আসলাম। আর হ্যাঁ, আমরা হানিমুনে যাচ্ছি বাসে করে, তবে প্লেনে জার্নি করলে বেশ মজাদার হতো। বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে এসে গাড়ি থেকে নেমে আমি আর সামিয়া বাসে উঠে পড়লাম। একটু পরে বাস ছেড়ে দিল। বাস ছেড়ে দেওয়ার পরে আমি ব্যাগ থেকে চাটনি আর কিছু চিপস সামিয়াকে দিলাম। সামিয়া আমার কাঁধে মাথা রেখে সেগুলো খাচ্ছে, মাঝে মাঝে আমাকেও খাইয়ে দিচ্ছে। দীর্ঘক্ষণ যাবৎ জার্নি করে পৌঁছালাম কক্সবাজারে। বাস থেকে নেমে সোজাই হোটেলে চলে গেলাম। রাত হওয়ায় আর কোথাও ঘুরতে বের হলাম না। ম্যানেজারের কাছ থেকে রুমের চাবি নিয়ে এসে দরজা খুলে রুমে ঢুকলাম। লাগেজ আর ব্যাগগুলো সোফায় রেখে দুজনে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে বেডে বসতেই কে যেন দরজায় টোকা দিল। দরজা খুলে দেখি ওয়েটার আমাদের জন্য খাবার নিয়ে এসেছে। খাবারগুলো রুমে নিয়ে এসে 2টা প্লেটে সাজিয়ে দিতেই সামিয়া বলল, দুইটাই কেন সাজাইতেছো? কেন, তুমি খাবে না? খাবো, কিন্তু তোমার হাতে। ঠিক আছে। এরপর এক প্লেটে খাবার নিয়ে সামিয়াকে তুলে খাইয়ে দিচ্ছি আর আমিও খাচ্ছি। খাবার মাঝপথে সামিয়া হাত ধুয়ে আমার হাত থেকে প্লেটটা নিয়ে আমাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে দুজনেই ঘুমিয়ে পড়লাম, কারণ দীর্ঘ পথ জার্নি করার ফলে শরীরটা বেশ ক্লান্ত হয়ে পড়েছে। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে দুইজনে বের হলাম।
সকালের বিশুদ্ধ বাতাসে নিঃশ্বাস নেওয়ার জন্য সৈকতের উদ্দেশ্যে। সৈকতে কিছু সময় অতিবাহিত করার পরে আবার ফিরে আসলাম হোটেলে। হোটেলে এসে নাস্তা করার পরে আবার বের হলাম কলাতলি বিচে, যেটা কক্সবাজার শহরের খুব নিকটে অবস্থিত। এভাবে সুগন্ধা বিচে, লাবণী বিচে গেলাম। বিচগুলোতে বেশ কিছু সময় কাটালাম। হিমছড়ি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, মহেশখালী দ্বীপ, হিলটপ সার্কিট হাউস, ঝিনুক মার্কেট সহ কক্সবাজারের দর্শনীয় স্থানগুলো খুব আনন্দের সাথে উপভোগ করলাম। সামিয়ার সাথে খুব আনন্দে কেটে গেল 3 দিন। আগামীকাল সকালে টিকিট কেটেছি বাসায় যাওয়ার জন্য। সন্ধ্যার দিকে সামিয়াকে নিয়ে বের হলাম সাফিয়া, তিশা, আব্বু আম্মুর জন্য কিছু শপিং করতে। সামিয়ার পছন্দ মতো তাদের জন্য শপিং করে হোটেলে চলে আসলাম। রাতে ডিনার করে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে বাস স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। দীর্ঘ পথ অতিক্রম করে আবার ফিরে আসলাম নওগাঁয়। নওগাঁয় পৌঁছাতে রাত হয়ে গেল। বাস থেকে নামতেই দেখি আব্বু আর সাফিয়া গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের সাথে কথা বলে গাড়িতে উঠলাম। ড্রাইভার আঙ্কেল গাড়ি চালাতে লাগলেন। আমি, সামিয়া আর সাফিয়া পিছনে বসেছি। আব্বু ড্রাইভার আঙ্কেলের পাশে বসেছে। বাসায় এসে আম্মুর সাথে কথা বলে রুমে এসে ফ্রেশ হয়ে ডিনার করার জন্য নিচে আসলাম। ডিনার শেষ করে আব্বু আম্মুর জন্য যা নিয়ে এসেছিলাম তা দিয়ে দিলাম আর সাফিয়াকে রুমে আসতে বললাম।